বিরতিহীন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকবো জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। ঝালকাঠিতে আগুন লাগা এমভি অভিযান, 10 লঞ্চের মালিক কেরানীগঞ্জে গ্রেপ্তার। নদীতে এক যুবকের মরদেহ উদ্ধার। চাঁদা না দেয়ায় কক্সবাজারে স্বামীকে অপহরণের পর স্ত্রীকে ধর্ষণ করা হয়, স্বীকার করেছে প্রধান আসামি আশিক, জানালো র্যাব। আদিপুরি গঙ্গার তীর উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান চলছে। উচ্ছেদ করা হচ্ছে বহুতল ভবন সহ অবৈধ স্থাপনা। ভরা মৌসুমেও কেজিতে 8 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম, সিন্ডিকেটকে দায় দিচ্ছে ক্রেতারা। ছয়শ ক্রিকেটার নিয়ে চলছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। ঢাকায় মাশরাফি, তামিম, রিয়াদ, কুমিল্লায় লিটন, বরিশালে ক্রিস গেইল। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। ঝালকাঠিতে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান 10-এর মালিক হামজালাল শেখকে সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। লঞ্চের 4 জন মালিকের একজন তিনি। এর আগে রবিবার লঞ্চে প্রাণহানির ঘটনায় নৌ আদালতে মামলার পর 4 মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। নৌ আদালতের বিচারক এই আদেশ দেন। মামলাটি করেন নৌপরিবহন অধিদপ্তরের প্রধান পরিদর্শক। মামলায় হামজালাল শেখ সহ 8 জনকে আসামি করা হয়েছে। দুর্ঘটনার মামলা হওয়ার আইন অনুযায়ী রবিবারই অভিযান 10 লঞ্চের ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার চালকদের সনদ স্থগিত করা হয়েছে। ঝালকাঠির বিষখালী নদীর নাপিতের হাট এলাকা থেকে ভাসমান একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মৃত যুবক লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ যাত্রীদের মধ্যে একজন। পুলিশ জানায়, মরদেহটি ভাসতে দেখে 999-এ ফোন দেয় স্থানীয়রা। পরে সকাল 11টার দিকে মরদেহটি উদ্ধার করে লঞ্চ ঘাটে নেওয়া হয়। মরদেহের পেটে পোড়া দাগ থাকায় তিনি লঞ্চ দুর্ঘটনায় নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ সময় স্বজনের খোঁজে ঘাট এলাকায় থাকা কয়েকজন মরদেহটি শনাক্তের চেষ্টা করলেও তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার মাঝরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 42 জন নিহত। এছাড়া পুলিশের হিসেবে 41 এবং রেড ক্রিসেন্টের হিসেবে 51 জন এখনও নিখোঁজ। সহকর্মী আব্দুর রহিম সকাল থেকে ঝালকাঠির সুগন্ধা নদীতে যেখানে লঞ্চটি রয়েছে একেবারে সেই জায়গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সর্বশেষ উদ্ধার অভিযানের আপডেট নিয়ে। আব্দুর রহিম, একটু জানাবেন যে নতুন যেই আরেকটি মরদেহের খবর আমরা দিচ্ছি, এখনো পর্যন্ত সর্বশেষ তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা? আরেকটি বিষয়, যেই জায়গায় দুর্ঘটনা ঘটে তার আশপাশে অনেকগুলো বড় বড় নদী রয়েছে, মোহনা ছিল, যে অভিযান চলছে সেটি আসলে কতটা এরিয়া নিয়ে এখন এই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে? জি দেখুন, এখন পর্যন্ত কিন্তু আজকে চতুর্থ দিনের মতো অভিযান চলছে। প্রথম দিন যেদিন লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই দিন কিন্তু নদী থেকে 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, আর আজকে চতুর্থ দিনে এসে সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক 40 বছর, গায়ে একটি কালো গেঞ্জি পরা রয়েছে, কিন্তু তার এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আর যেখানে অভিযান শুরু হয়, দেখুন বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল কিন্তু এই নেতৃত্ব দিচ্ছে এই অভিযানে। তারা কিন্তু বরিশাল থেকেই সকালে আসলে অভিযানটা শুরু করে, যেহেতু এই নদীর পানি প্রবাহমান, ভাটা জোয়ারে পানি আসা যাওয়া করে, সেক্ষেত্রে কিন্তু তারা বরিশাল থেকে অভিযান শুরু করে এবং ঝালকাঠিতে আসে। ঝালকাঠিতে আসার পর যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল লঞ্চে, সেখানে 5টা নদীর মোহনা আপনারা জানেন, সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি সহ 5টি নদী, গাবখান সহ সেই নদীর কিন্তু আশপাশের অনেকগুলো এলাকা জুড়েই কিন্তু আসলে এই অভিযান পরিচালিত হচ্ছে। সেই অভিযানে ফায়ার সার্ভিসের একাধিক টিম, কোস্টগার্ড সহ স্থানীয়রা কিন্তু এবং স্বজনরাও কিন্তু এই উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন। এছাড়া আশপাশের যে সকল জাল রয়েছে, যে সকল নৌকা বা মাছ ধরার ট্রলার বা জেলে রয়েছে, তারাও কিন্তু আসলে জাল ফেলে তাদেরকে সহযোগিতা করেছেন এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু তাদের নাম্বারটি আসলে এই যে নদীগুলো ধানসিঁড়ি, বিষখালী, সুগন্ধা, গাবখান, এই যে নদীগুলো, নদীর আশপাশে স্বজনদের সর্বশেষ কি অবস্থা, তারা কি করছেন, কি বলছেন একটু জানাবেন। আরেকটি বিষয়, যেভাবে উদ্ধার অভিযান চলছে, বিস্তীর্ণ এলাকা,
আরেকটু বাড়ানো দরকার নাকি ঠিক আছে? কি মনে হচ্ছে, কি বলছেন স্বজনরা? যে আসলে দেখুন স্বজনদের দাবি আসলে যে উদ্ধার অভিযানে কিন্তু একরকমের ঢিমে তালে চলছে আসলে যে রকমের যেখানে 5টা নদীর মোহনা বিশাল নদী এলাকায় কিন্তু অভিযান চলছে, সেখানে আসলে আমরা দেখতে পাই যে কোস্টগার্ডের একটি জাহাজ আর ফায়ার সার্ভিসের 2টি টিম, মোট 3টি টিম কিন্তু আসলে এই উদ্ধার অভিযান চালাচ্ছে। আর কিন্তু লোকালি স্বজন বা স্থানীয়রা কিন্তু সহযোগিতা করেছে। আর স্বজনদের কথা যদি বলি, কালকে দুপুর পর্যন্ত স্বজনের একটু আমরা দেখেছি যে ভিড় ছিল, কেউ ছবি নিয়ে বা কেউ মোবাইল নিয়ে, কারো স্মৃতি নিয়ে কিন্তু তারা ঘোরাঘুরি করেছে। এরপর থেকে কিন্তু স্বজনের ভিড় কমেছে। আর আজকে বিকাল 3টায় জালকাঠি পৌর মিনি পার্ক এলাকায় সিআইডির পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হবে। যে সকল স্বজনদের পরিবার পরিজনের আত্মীয়রা নিখোঁজ রয়েছে তাদের নমুনা সংগ্রহের পর তাদের ডিএনএ মিলিয়ে তাদেরকে পরিচয় নিশ্চিত করার জন্য কার্যক্রম 3টায় শুরু হবে। ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার খবরের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনায় বরিশাল মেডিকেলে ভর্তি 46 জন দগ্ধের মধ্যে 7 জন অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল ছেড়েছেন। এদিকে তদন্ত কাজ অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত দল। সকালে বিশেষজ্ঞ টিম রোগীদের পুনরায় প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। চিকিৎসকরা জানান, এই হাসপাতালে ভর্তি দগ্ধদের মধ্যে কারোরই অবস্থা সংকটজনক নয়, তবে এখনও চিকিৎসায় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবারে ঝালকাঠি অগ্নিকাণ্ডের পর মোট 81 জন দগ্ধ এই হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে 19 জনকে ঢাকায় পাঠানো হয়। ভর্তি অগ্নিদগ্ধদের অবস্থার উন্নতি হচ্ছে। যে সমস্ত রোগী আমরা পেয়েছি এখানে, সমস্ত রোগীগুলোর এখন কন্ডিশন আগের থেকে অনেক ভালো। তো আশঙ্কা বা মৃত্যুর মতো ঝুঁকিপূর্ণ কোনো রোগী এখানে নাই। এদিকে সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের সূত্রপাত ইঞ্জিনের পিস্টন সিলিন্ডার থেকে, বলছেন তদন্তকারীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত 3 তদন্ত কমিটির সবাই বলছে আগুনের কারণ ইঞ্জিনের ত্রুটি। তবে 3 দিনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কাজ শেষ করতে পারেনি নৌ মন্ত্রণালয়ের কমিটি। সময় লাগতে পারে আরও 1 থেকে 2 সপ্তাহ। এদিকে আমার এখানে ছিল আমার বড় ভাতিজি, এখানে মাঝখানে আমি, আমার এইখানে ছিল আমার ছোট ভাতিজি, পরে ছিল আমার একটা ভাগিনা, আর পরে ছিল আমার মা, আর পরে ছিল আমার ভাই। বরগুনার সজীব মা ভাই সহ নিজে প্রাণে বাঁচলেও নিখোঁজ পরিবারের 3 সদস্য। পুড়ে যাওয়া লঞ্চে ঘুরছেন তিনি, যদি মিলে যায় প্রিয়জনের কোনো স্মৃতি। হুট করে একটা আগুন লাগা, মনে করেন এদিক দিয়ে সবার প্রথম উঠছে আগুনটা, এই যে ইঞ্জিন তো এখানে, এদিক দিয়ে আর ওদিক দিয়ে ধাপ করে উঠছে। ওটা এদিকে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না, তো আমরা এদিকে দৌড়তেছি, আমি দৌড়তেছি এদিকে, তো আমার ভাই দেখলাম দুইটা জিনিস ওদিকে নিচে টান দিয়ে আমরা দৌড়তেছি। এমন পরিমাণ আগুন লাগছে আমরা মানে সরতেও পারতেছিলাম। পরে আমি ওই কোনোটা পর্যন্ত গেছি, আর দিন সব অন্ধকার। কোথা থেকে আগুনের শুরু আর কেনই বা ছড়িয়েছে এত দ্রুত, সে প্রশ্নের জবাব লুকিয়ে আছে ইঞ্জিন রুমে। দেখা গেল ইঞ্জিনের 6 পিস্টন সিলিন্ডারের একটিতে ছিদ্র, মিলেছে তেলের ড্রাম বিস্ফোরণের আলামত। বেঁচে যাওয়া যাত্রীরা বলছেন, লঞ্চ ছাড়ার পর পাটাতন এতই গরম হচ্ছিল যে অনেকে দোতলার ডেকে থাকতে পারেননি। ধোঁয়া যেটাতে বেরোয় ওটাতে মনে হয় বারবার ফায়ার হয়, ঠাস ঠাস ঠাস। আমি মানে ফার্স্ট শুনছি এরকম, আমি ভাবছি হয়তো 2 ইঞ্জিন চালাইতেছে, হয়তো এই জন্য শব্দটা আসতেছে। তো এটা তো আর বুঝি না যে এটা ইঞ্জিনের ত্রুটি ছিল। আর এটা নাকি আরো আগে থেকেই এটা কি প্রচুর পরিমাণ খারাপ অবস্থা ছিল, কিন্তু আমাদেরকে কেউ কোনো কিছু বলেনি। দুর্ঘটনার কারণ জানতে মাঠে আছে ফায়ার সার্ভিস, বরগুনা জেলা প্রশাসন এবং নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। প্রাথমিকভাবে ইঞ্জিনের ত্রুটি ও অব্যবস্থাপনার তথ্য দিচ্ছে তারা, তবে মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন মিলছে না নির্ধারিত সময়ে। ইঞ্জিন রুমেই ঘটনাটার হয়তোবা, আমি এখনো বলতেছি যে প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত, এবং পরবর্তীতে আরও কিছু আনুষঙ্গিক ঘটনার কারণে এই অগ্নিকাণ্ডের আরও বিস্তার ঘটেছে। অগ্নি নিরাপণ ব্যবস্থা তাদের কার্যকরী খুব একটা ছিল না, এবং যারা এটা দায়িত্বে ছিল তারাও এই যে ফায়ার ইনসিডেন্ট ঘটে এটাকে তারা ম্যানেজ করতে পারেন। খুবই প্রাথমিক পর্যায়ে আছে, এখন আপনাদের কনক্লুসিভ কোনো রিমার্ক করার মতো অবস্থায় আমরা এখনো যাইনি। এদিকে আরেক সূত্রে জানা গেছে, লঞ্চের ইঞ্জিন বদলের বিষয়টি জানানো হয়নি অধিদপ্তরকে।
চালক নিয়োগেও হয়েছে অনিয়ম। কয়েকদিন বাদেই তদন্ত কমিটিগুলো তাদের প্রতিবেদন জমা দিবে, তাতে উঠে আসবে অগ্নিকাণ্ডের কারণ। ভবিষ্যতে দুর্ঘটনা ঠেকাতে এই কমিটি হয়তো বেশ কিছু সুপারিশও করবে। তবে নদীপথের যাত্রীরা বলছেন, এই তদন্ত প্রতিবেদন দেওয়ার মধ্যেই কি দায় সারবে নৌ কর্তৃপক্ষ, নাকি ভবিষ্যতে নৌযাত্রা নিরাপদ করতে কার্যকর ভূমিকা রাখবে তারা? আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঝালকাঠি। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরও টনক নড়েনি বরিশাল ঢাকা নৌ রুটে চলাচলকারী লঞ্চ কর্তৃপক্ষের। বেশিরভাগ লঞ্চের নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এ অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে সংশয়ে যাত্রীরা। বরিশাল ঢাকা নৌরুটে চলাচলকারী এমভি পারাবত 10 লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা কাগজে কলমে 925 জন হলেও যাত্রী চলে দ্বিগুণেরও বেশি, যাতে অগ্নি নির্বাপক যন্ত্র বলতে রয়েছে সামান্য কিছু ব্যবস্থা, যার বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো দায়সারাভাবে অরক্ষিত অবস্থায় রাখা হয় জ্বালানি তেল ভর্তি ড্রাম। একই অবস্থা সুন্দরবন 11 সহ অন্যান্য দূরপাল্লার লঞ্চগুলোতেও। কোনো পরিবর্তন নাই, আগের মতো যেভাবে চলছিল সেভাবেই চলছে। আমি যে বাচ্চা নিয়ে যাচ্ছি, আমি কি ভরসা যাচ্ছি, দোয়াদুর পড়ে যাচ্ছি। চোখের সামনে কিভাবে মারা গেল, আমাদের জীবনের কি নিরাপত্তা আছে? এ রুটে চলাচলকারী বিলাসবহুল লঞ্চগুলোতে রয়েছে দৃষ্টিনন্দন ডেকোরেশন, অথচ নিরাপত্তার ব্যাপারে যেন কিছুই জানেন না লঞ্চ সংশ্লিষ্টরা। আমাদের মালিক কর্তৃপক্ষ বলছে সব রকমের ব্যবস্থা করা হইতেছে। তবে মালিক পক্ষের দাবি, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও লঞ্চের স্টাফদের উদাসীনতার কারণে তা রক্ষা করা যায় না। মালিকরা ঠিকমতোই সব করে দিই, কিন্তু পরবর্তীতে স্টাফরা হয়তো এগুলো বালিগুলো ফেলে ফেলে দিয়ে তার নিজের জিনিসপত্র রাখে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এতদিন এদিকে কারো নজর না থাকলেও ঝালকাঠির দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে বরিশাল নৌবন্দর ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। যেন আর কোনো দুর্ঘটনা না ঘটে আমাদের এই সুন্দর লঞ্চ পরিবহনে, তো সেই জন্য আমাদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। লাইফ জ্যাকেট সহ, সেফটি বয়া সহ, এটা যাতে পুরোপুরি অ্যাক্টিভ থাকে এবং কার্যকরী থাকে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা একটা টিম গঠন করেছি। ঢাকা বরিশাল নৌরুট সহ বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোতে প্রতিদিন অন্তত 109টি লঞ্চে 1.5 লক্ষেরও বেশি যাত্রী চলাচল করে থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কক্সবাজারে পর্যটককে ধর্ষণের কথা স্বীকার করেছে মামলার প্রধান আসামি আশিক। গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কক্সবাজারের পর্যটকদের টার্গেট করে নানা অপকর্ম করত তার সহযোগীরা। তার ব্ল্যাকমেইলের শিকার ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 12টি মামলা। 23 ডিসেম্বর এক নারী কক্সবাজার সদর মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন। স্বামী সন্তানকে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। আদালতে জবানবন্দিতে ওই নারী অভিযোগ করেন, আশিকের নেতৃত্বে 3 জন প্রথমে ঝুপড়ি চায়ের দোকানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তার স্বামী ও 8 মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলির জিয়া গেস্টিনে নিয়ে দ্বিতীয় দফায় তাকে ধর্ষণ করা হয়। এই মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, আশিক গত 1 দশক ধরে কক্সবাজারে অপরাধের অভয়ারণ্য গড়ে তুলেছে। তার গ্যাংয়ে রয়েছে অন্তত 30 জন সদস্য। সে এই পর্যটন এলাকায় বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে যোগ সাজশে, যারা বিভিন্ন সময় পর্যটক আসতো, সুযোগ বুঝে তাদেরকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করত। র্যাব বলছে, বিভিন্ন হোটেল ম্যানেজারদের সাথে সম্পর্ক স্থাপন করে পর্যটকদের ফাঁদে ফেলে টাকা আদায় করত আশিক ও তার গ্যাংয়ের সদস্যরা। তার বিরুদ্ধে বিভিন্ন হোটেলের কক্ষ দখল করার অভিযোগ পেয়েছে র্যাব। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর ফলে 22 তারিখে সন্ধ্যার দিকে লাবণী বিচ এরিয়া থেকে ভিকটিমের স্বামী এবং সন্তানের সামনে থেকে তাকে সিএনজিতে করে অপহরণ করা হয়। পরবর্তীতে তাকে এই গ্রেফতারকৃত আশিক তাকে ধর্ষণ করে। আশিক সরাসরি কোনো দলীয় রাজনীতির সাথে জড়িত না থাকলেও ছদ্মবেশে বিভিন্ন দলের আশ্রয়ে ছিল। ধর্ষণের পর আত্মগোপনের জন্য দাড়ি ও ভ্রু কেটে ফেলে সে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আদি বুড়িগঙ্গা দখল করে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। বেলা 12টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর মৌজার শহীদনগর এলাকায় এই অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আদি বুড়িগঙ্গা দখলমুক্ত করতে এই অভিযান চালানো হচ্ছে। তবে স্থাপনার মালিকদের দাবি, কোনো নোটিশ ছাড়াই উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। জমির বৈধ কাগজপত্র রয়েছে দাবি করে তারা বলছেন নিয়মিত ভূমি ও সিটি কর্পোরেশনের নানান কর দিচ্ছেন তারা। তবে জেলা প্রশাসন বলছে সিএস ম্যাপ অনুযায়ী বেড়ি বাঁধ থেকে অন্তত 200 ফিট জমি দখল হয়েছে নানা সময়। গড়ে তোলা হয়েছে বহুতল ভবন সহ নানা স্থাপনা। এই উচ্ছেদ অভিযানের বিষয়ে সর্বশেষ খবর জানাতে এবার ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, আপনি তো এই অভিযান পরিচালনা শুরু থেকেই এই অভিযানের সঙ্গে রয়েছেন। অনেক ভবন মালিক তো দাবি করছেন তাদের কাগজপত্র বৈধ, আসলে এর সত্যতা কতখানি? যদি কাগজপত্র বৈধ না হতো তাহলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তিতাস গ্যাসের পক্ষ থেকে ওয়াসার যে লাইনগুলো রয়েছে সেগুলো তারা আসলে পেত না। এরপরে আমরা যেটা দেখেছি, তারা ভূমির যে খাজনা, বিভিন্ন সময় যে খাজনা দিয়েছেন সেটিও তারা এখন উপস্থাপন করেছেন। আমি যদি এখানকার একটি চিত্র আপনাকে দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি বহুতল ভবন, অর্থাৎ 4 তলা একটি ভবন, সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই ভবনটির পিছনে এরকম আরও অন্তত 5 থেকে 7টি ভবন রয়েছে, যেগুলো কোনোটি 6 তলা, কোনোটি 5 তলা, কোনোটি 3 তলা। এখন আপনি যে প্রশ্নটি করলেন সেটি আসলে কীভাবে হলো, আমরা এখানকার যারা ভবন মালিক তারা সবাই আসলে কেউ পেপার্স নিয়ে আসছেন, কেউ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নিয়ে আসছেন, নানান সবাই নানান রকমভাবে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পন্ন করেছে। এখন প্রথম প্রশ্ন, যদি সমিতি লিগালি হতো তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন যাওয়া হলো? আবার আমরা তাদের কাছে জানতে চেয়েছি, এই জমিগুলো আপনারা কি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন না ক্রয় করেছেন? তারা যেটি বলছেন, এই জমিগুলো তারা প্রথম পক্ষ অথবা কারো কাছ থেকে ক্রয় করেছেন। এখন প্রথম পক্ষ কোনো না কোনোভাবে যদি ভূমি রেজিস্ট্রেশন করে থাকে, কাগজপত্র হালনাগাদ করে থাকে, সেই কাগজপত্র দেখে কিন্তু দ্বিতীয় কিংবা তৃতীয় পক্ষ জমি কিনেছেন। অর্থাৎ ক্ষতিগ্রস্ত হচ্ছেন দ্বিতীয় এবং তৃতীয় পক্ষ। কোনো না কোনোভাবে সেটি যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে, তাদের প্রশ্ন, যদি এটি খাস জমি হয়ে থাকে তাহলে সেটি তো বর্তমানে খাস হয়নি, আরও যুগ যুগ আগ ধরে সেটি খাস হওয়ার কথা। তাহলে সেই খাস জমিটি কীভাবে তেজগাঁও যে ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্স রয়েছে সেখান থেকে রেজিস্ট্রেশন হলো, তারপরে সেটি কিভাবে তারা এখন আবার কর দিচ্ছেন, কিভাবে সিটি কর্পোরেশন তাদের হোল্ডিং নাম্বার দিলেন, নানা প্রশ্ন আসলে তাদের সামনে রয়েছে। যদিও এই বিষয় সম্পর্কে বিআইডব্লিউটির এই উদ্ধারকারী যারা সহায়তা করছেন তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপর তারা যেটি বলছেন যে এই সম্পূর্ণ বিষয়টি আসলে এই সম্পত্তির মালিক, আপনি জানেন যেটি বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সম্পত্তি আগে ওয়াসার ছিল, পরে সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে। এটি সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভালো বক্তব্য দিতে পারবে, যদিও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউকে আসলে আমরা অভিযানের স্থলে পাইনি। আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এই ভবনগুলো কিংবা এই জায়গা যেটি দখল হয়েছে সেটি তো একদিনই আসলে হয়নি কিংবা 6 মাসে হয়নি, বছরের পর বছর ধরে এই সম্পত্তিগুলো নদী থেকে এই অবস্থায় রূপান্তরিত হয়েছে, সমতল ভূমিতে রূপান্তরিত হয়েছে। তাহলে তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে কি ভূমিকা নিয়েছে কিংবা তারা কি তখন দেখতে পায়নি? সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য বিআইডব্লিউটির পক্ষ থেকে দেওয়া হয়নি। তারা যেটি বলছেন যে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে, আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে 6 মাসের মধ্যে এটি দখলমুক্ত করতে হবে। তারই ধারাবাহিকতা কিংবা সেই উচ্চ আদালতের আদেশে তারা আসলে সেখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। আমরা জানতে চেয়েছিলাম যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন, বিশেষ করে দ্বিতীয় পক্ষ যারা বিভিন্ন মানুষের কাছ থেকে জমি কিনেছেন, তারা কোনো ক্ষতিপূরণ পাবে কিনা কিংবা তাদেরকে এই বাড়ি যেটি ক্ষতিগ্রস্ত হলো বা উচ্ছেদ করা হলো এই বাবদ আসলে তাদের কোনো টাকা পয়সা দেওয়া হবে কিনা। তারা যেটি বলছেন এই সম্পর্কে তাদের কাছে কোনো বক্তব্য নাই, নীতি নির্ধারণী পর্যায়ে যদি বিষয়টি নিয়ে থাকে সেটি আসলে তাদের ব্যাপার। তবে তারা একটি প্রশ্ন তুলেছেন, সেটি হচ্ছে যদি তারা আসলে অবৈধই না হবেন তাহলে আগ থেকেই তারা কেন সুপ্রিম কোর্টে গেলেন, এখন আবার উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর থেকে তারা কেন তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন। বিআইডব্লিউটি যেটি বলছে, বুড়িগঙ্গার আদি চ্যানেল উদ্ধারে এরকম আরও 4টি ইউলুপ রয়েছে, আপনি যদি দেখতে পাচ্ছেন ইউলুপ আকৃতির, এটি বিআইডব্লিউটি এর বক্তব্য। 5টি সংস্থা এটি জরিপ করেছে, এরকম আরও 4টি ইউলুপের মতো রয়েছে। অতএব সম্পূর্ণ আদি বুড়িগঙ্গা চ্যানেল উচ্ছেদ না করা পর্যন্ত, প্রত্যেকটা ইঞ্চি বুঝে না নেওয়া পর্যন্ত বিআইডব্লিউটি তাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। সেক্ষেত্রে যে দিকে প্রভাবশালী হয়ে থাকেন তাদেরকেও ছাড় দেওয়া হবে না। বুড়িগঙ্গা উদ্ধারে চলছে অভিযান। কামরাঙ্গীরচর থেকে সেই অভিযানের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন। বিভিন্ন জেলায় ভরা মৌসুমেও খুচরা বাজারে বেড়েছে চালের দাম, প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 8 টাকা পর্যন্ত। হঠাৎ চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এজন্য মিল মালিকদের সিন্ডিকেট ও বাজারে নজরদারির অভাবকে দুষছে ভুক্তভোগীরা।
যশোরে প্রকারভেদে প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ২ থেকে ৮ টাকা। সপ্তাহের ব্যবধানে বাসমতি ৬২ থেকে বেড়ে ৭০ টাকা, ৫৪ টাকার মিনিকেট ৬০, কাজললতা ৫ টাকা বেড়ে ৫৯ টাকা, BR10 ৬ টাকা বেড়ে ৫৭ টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে মোটা চালের দামও। দাম বাড়ার কারণ একটাই, বাজারে মালের আমদানি খুবই কম। বড় বড় মিলেরা যেভাবে নিয়ন্ত্রণ করে বাজার সেভাবে নিয়ন্ত্রণ হয়। ধানের দাম বেড়েছে, প্রতিটা মিলে রেট বাড়াই দিয়েছে, আমরা যেভাবে কিনছি সেভাবে বিক্রি করছি। বাজারে ধানের দাম বেশি, তার উপর মিল মালিকদের কারসাজিতে এই সংকট তৈরি হয়েছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। এখন এই ব্যবসাটা চলে গেছে মূলত বড় বড় ইন্ডাস্ট্রি মালিকের হাতে। তারা এক বছরের ধান একসাথে কিনে নেয়, নিলে বাজারে ধানের ক্রাইসিস পড়ে, বাজারে ধান থাকে না, যে ধান থাকে যার যেটুকু রাখে তখন দাম বেশি চাই, বেশি দামে বিক্রি করে। চালের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এজন্য সরকারি নজরদারির অভাবকে দুষছেন তারা। কিনে খাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে, সরকার এগুলো দেখে না তো, সত্যি কথা। স্বল্প আয়ের ভীষণ অসুবিধা এবং এটা ক্রয় ক্ষমতার বাইরে দিন দিন চলে যাচ্ছে। এক সপ্তাহে পাবনার বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে ১ থেকে ২ টাকা পর্যন্ত। মিল থেকেই বেশি দামে কেনার কথা জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। বেশি দামে কিনলে বেশি দামে বেচতে হবে, এখন স্থিতিশীল যে দামে কিনতে সেই দামে বেচা। মিলারদা ধান কিনতেছে বেশি দামে, বিধায় আমাদের চাল একটু বস্তায় ২০-৩০ টাকা বেশি দামে বর্তমান চিকন চালগুলি বিক্রি করতে হচ্ছে। রংপুরে প্রতি কেজি বেড়েছে ৩ থেকে ৪ টাকা। ব্যবসায়ীরা সিন্ডিকেটের কথা বললেও মিল মালিকরা অজুহাত দিচ্ছেন ধানের দাম বৃদ্ধির। লক্ষ লক্ষ বস্তা ধান এবং চাল স্টক রাখিয়া সীমিত আকারে বাজারে ছাড়িয়া এরা মুনাফা লুটার জন্য চেষ্টা করতেছে। এই সিজনে আমি ২০০০ বস্তা ধান আমার মিলে নাই, অথচ আমার প্রতিদিন ধান লাগতেছে ৯০০ বস্তা ধান। দিনাজপুরে বিড়ি ২৯, ৪৮ থেকে ৫০ টাকা, বিড়ি ২৮, ৫০ থেকে ৫২ টাকা, মিনিকেট ৫৮ থেকে ৬০ আর নাদিরশাইল ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। সংবাদে আরো যা জানাবো। নবাবগঞ্জে পিকআপের ধাক্কায় অটোরিকশা আরোহী একই পরিবারের ৩ নারী নিহত, আহত ৪। রাতে উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এই সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের 2টি ভোট কেন্দ্রের উত্তেজনাকে কেন্দ্র করে বৈটিকর এলাকায় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সহ কয়েকজন এলাকাবাসী আহত হন। এ সময় গুলিবিদ্ধ আব্দুস সালাম নামে একজনকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ঢাকার নবাবগঞ্জের মৃধাকান্দিতে পিকআপের ধাক্কায় অটোরিকশা আরোহী 3 নারী নিহত হয়েছে, আহত আরও 4 জন। নিহতরা সবাই একই পরিবারের। পুলিশ জানায়, সকাল 7:30টার দিকে অটোরিকশায় করে কাঠালি ঘাটার দিকে যাচ্ছিলেন একই পরিবারের 6 সদস্য। মৃধাকান্দি চৌরাস্তায় পৌঁছানোর পর নবাবগঞ্জগামী একটি বালু ভর্তি পিকআপ অটোরিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলে মারা যায় 3 নারী। চালক সহ আহত 4 জনকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, তবে চালককে গ্রেপ্তার করা যায়নি। সিলেট ওসমানী বিমানবন্দরের দুবাই ফেরত 4 যাত্রীর কাছ থেকে 11 কেজি 200 গ্রাম ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, কখন এই স্বর্ণ জব্দ করা হয়েছে এবং যেই 4 জনকে আটক করা হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে? চলতি বছরের নভেম্বরের 8 তারিখে এইখান থেকে কিন্তু 6 কেজির উপর স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টম। তার পরবর্তী পর্যায়ে আজকে সকালবেলা দুবাই থেকে যে ফ্লাইটটি আসে অর্থাৎ বাংলাদেশ বিমানের BG248, এই ফ্লাইটে মূলত স্বর্ণ চোরাচালানকারী যারা তারা স্বর্ণ নিয়ে আসেন এবং তারা মূলত একটি জুসার মেশিন এবং একটি আয়রন মেশিনের মধ্যে বিশেষ কায়দায় স্বর্ণগুলো নিয়ে আসার চেষ্টা করলে বিমানবন্দর কাস্টমস গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং তারা সকালবেলাই মূলত তাদেরকে সন্দেহ করে এবং সন্দেহ করে তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মালামাল ক্রোক করে এই যে স্বর্ণগুলো
স্বর্ণগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত উদ্ধার করে জুসার মেশিনের মধ্যে বিশেষ কায়দায় এই স্বর্ণগুলো ছিল এবং আয়রন মেশিনের মধ্যে করে পাত সৃষ্টি করে তারা মূলত এই স্বর্ণগুলো চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করে এবং এই স্বর্ণগুলোর মোট ওজন 11 কেজি 220 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 7 কোটি টাকা। তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন এবং দুটি ছোট মোবাইল উদ্ধার করা হয় এবং আমাদেরকে বিমানবন্দর কাস্টম যেটি বলেছেন তাদের 4 জন যে আটক করা হয়েছে তার মধ্যে 3 জনের বাড়ি হচ্ছে কানাইঘাটে এবং একজনের বাড়ি হচ্ছে হবিগঞ্জের নবীগঞ্জে। মূলত তারা চোরাচালানের সাথে জড়িত নাকি তারা কারো প্রতিনিধি হিসেবে কাজ করছে এই ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত চলছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন কাস্টমসের গোয়েন্দা বিভাগে যারা রয়েছেন তারা এবং তার পরবর্তী পর্যায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানানো হয়েছে এবং মূলত তারা কোনো ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত কিনা, এর আগেও তারা এই ধরনের স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত ছিল কিনা সে ব্যাপারেও কিন্তু বিস্তারিত ভাবে তথ্য নেওয়া চলছে এবং বিমানবন্দর কাস্টম যারা রয়েছেন তারা কিন্তু বিশদভাবে এই বিষয়টি খতিয়ে দেখছেন যে মাঝে মধ্যেই সিলেট থেকে এই ধরনের চোরাচালান কেন ধরা পড়ছে এবং এই রুটটি কেন ব্যবহার করছেন সে ব্যাপারেও কিন্তু তারা একটি ধরনের তদন্ত পরিচালনা করছেন। মাধব, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে এই ঘটনার আরো বিস্তারিত নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানতে পারবো। ডিশলাইন ঠিক করতে এক বাসায় গিয়ে আলমারি ভর্তি মূল্যবান জিনিসপত্র দেখে লোভ সামলাতে পারেনি কেবল অপারেটর লাভলু। পুরান ঢাকার ফরিদাবাদের ওই ফ্ল্যাটে তখন ছিলেন শুধু বৃদ্ধা হোসনে আরা বেগম ডলি। বৃদ্ধাকে খুনের পর 10 ভরি স্বর্ণালংকার আর 2.5 লাখ টাকা লুট করে নিয়ে যায় লাভলু। তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। পুরান ঢাকার ফরিদাবাদের গ্লাস ফ্যাক্টরি রোডের এই বাসা থেকে গেল 19 ডিসেম্বর হোসনে আরা বেগম ডলির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা করেন ডলির স্বামী নূর মোহাম্মদ। কাজের মেয়ের চিলাচিলি করছে, তো ঢুকাতে কি হাই পড়া রয়েছে মাথার সামনে। এটা কয়েকজনে ডাকলাম যে আপনারা সবাই আসেন, লোকজনের কাছে যাওয়ার পরে দেখে যে অনেক রক্ত দিয়ে তারপর কি হেনে কেউ খাড়াইয়েন না, পুলিশ আসুক, আপনি কেউ হাত দিয়ে নেন। তদন্তের এক পর্যায়ে পুলিশের হাতে আসে একটি ফোন কল যা স্থানীয় কেবল অপারেটর লাভলুর। গ্রেপ্তার করা হয় তাকে। প্রথমে ঘটনাটি পুরোপুরি অস্বীকার করে লাভলু, পরে ফোন কল আর ঘটনাস্থলের ফুটপ্রিন্টের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করতে বাধ্য হয় সে। জানায় ঘটনার দিন বিকেল 4টার দিকে ওই বাড়িতে ডিশলাইন ঠিক করতে যায় সে। ঘরে বাড়তি কোনো লোক না দেখে ওই বৃদ্ধাকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায় লাভলু। খুব সহজে কোনো কথাই বলতেছিল না, দীর্ঘ সময় নিয়ে লজিকে তাকে যৌক্তিকভাবে আটকানোর পরে যে সে যখন আটকে যাচ্ছে, যখন তার আর কোনো কাউন্টার লজিক নেই, তখন সে একটা ইস্যু স্বীকার করে নিয়েছে। খুনের পরও স্বাভাবিকভাবেই এলাকায় অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছিল লাভলু। লোভের জায়গা থেকে সে অপরাধটা করতে পারবে, সহজে ডিফেন্ড করতে পারবে না, সে সহজে বেরিয়ে যেতে পারে, বাসা আর কেউ নাই, দেখতে পারবে না। ফলে এই বিষয়গুলোই মূলত তাকে অপরাধ করার জন্য একজন অপরাধীর যতগুলো পজিটিভ উপাদান থাকার দরকার এই বাড়িতে আসলে এই ভিকটিমের ক্ষেত্রে সেই বিষয়গুলো ছিল। এমন ঘটনা এড়াতে এ ধরনের লোকজন বাসায় ডাকার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার দুর্গম চরের জন্য টিকা কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বুধ ও বৃহস্পতিবার কুড়িগ্রামের 68টি ওয়ার্ডে টিকা পাবেন 9.5 লাখ মানুষ। প্রতিটি কেন্দ্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই নেওয়া যাবে টিকা। দেশে এ পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 7 কোটির বেশি মানুষ। টিকা নেয়ার হার সবচেয়ে বেশি রাজধানীতে। গ্রাম ও দুর্গম এলাকায় এই হার অনেক কম। কর্মসূচিতে গতি আনতে এবার টিকার প্রয়োগ শুরু হচ্ছে দুর্গম এলাকাতেও। কুড়িগ্রাম জেলার চরাঞ্চলের 9.5 লাখ মানুষ টিকা পাবেন বুধ ও বৃহস্পতিবার। 44টি ইউনিয়নের 68টি ওয়ার্ডে কেন্দ্র থাকবে 440টি। প্রতিটি কেন্দ্রই থাকবে নিবন্ধনের ব্যবস্থা। জাতীয় পরিচয়পত্র না থাকলে তালিকাভুক্ত হয়েও নেওয়া যাবে টিকা। এভাবে 2 দিন ব্যাপী আমরা একটা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি যাতে এই চরাঞ্চলের মানুষকে আমরা টিকা দিতে পারি। যাদের এনআইডি নাই তাদেরকে আমরা লাইন লিস্টিং বলে থাকি, লাইন লিস্টিং এর মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করছি। দেশের যেসব এলাকায় টিকার কম প্রয়োগ হয়েছে সেগুলোর তালিকা করছে স্বাস্থ্য অধিদপ্তর। পিছিয়ে পড়া দুর্গম ও পাহাড়ি এলাকায় কর্মসূচি চলবে ধারাবাহিকভাবে। কক্সবাজার জেলায় বা বান্দরবনে, খাগড়াছড়িতে সেখানেও আমরা প্রয়োজনীয়ভাবে পদক্ষেপ নিচ্ছে এবং ইতিমধ্যে আমরা ওখানে টিম পাঠিয়েও কাজ করেছি। প্রোগ্রামটা করার পরে আমরা যদি ওরকম আরো দুর্গম এলাকায়
আমাদের সাথে স্থানীয় প্রশাসন যোগাযোগ করে, তাহলে আমরা সেখানে এরকম টিম পাঠাতে পারবো। কুড়িগ্রামের ৬৮ ওয়ার্ডে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে ২৬ ও ২৭ জানুয়ারি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যেও অনলাইনে অথবা শারীরিক উপস্থিতিতে সীমিত আকারে চলেছে আদালতের কার্যক্রম। বিচারাঙ্গনে এবছর আলোচিত হয় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার সাজা, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা, ব্লগার অভিজিৎ হত্যা মামলা সহ বেশ কিছু মামলার রায়। দেশের ইতিহাসে প্রথমবার একজন সাবেক প্রধান বিচারপতি দণ্ডিত হন। গত ৯ নভেম্বর দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত ৪। আলোচিত বনানী রেইনট্রি হোটেলে ২ তরুণীকে ধর্ষণ মামলায় গত ১১ নভেম্বর প্রধান আসামি সাফাত সহ ৫ আসামিকে খালাস দেয় আদালত। তবে ৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা নেওয়া যাবে না মর্মে পর্যবেক্ষণ দিয়ে সমালোচিত হন বিচারক মোসাম্মদ কামরুন নাহার। এর জেরে বিচারককে প্রত্যাহার এবং তার বিচারিক ক্ষমতা কেড়ে নেয় সুপ্রিম কোর্ট। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় গত ৮ ডিসেম্বর ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্তরা সবাই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ২ ডিসেম্বর ১৩ জনের মৃত্যুদণ্ড ও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার রাষ্ট্রদ্রোহ মামলায় গত ২৩ মার্চ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার ট্রাইব্যুনাল। ২০১৬ সালে কলাবাগানে জুলহাস ও তনয় হত্যা মামলায় গত ৩১ আগস্ট ৬ জনকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। প্রকাশক ও ব্লগার দীপন হত্যা মামলায় ১১ ফেব্রুয়ারি আনসার আল ইসলামের ৮ জঙ্গির মৃত্যুদণ্ড ঘোষণা হয়। ব্লগার অভিজিৎ হত্যা মামলায় গত ১৬ ফেব্রুয়ারি বরখাস্তকৃত মেজর জিয়া সহ নিষিদ্ধ সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আইনমন্ত্রী বলছেন ২১ সাল বিচারাঙ্গনের জন্য সফলতার বছর। আলোচিত অনেকগুলো মামলার দ্রুত রায় হয়েছে। এখন সেনসিটিভ যেসব হত্যাকাণ্ড বা ধর্ষণের মামলা, সেগুলি অত্যন্ত দ্রুত বিচার করার পরে সমাজ যেন বুঝতে পারে যে আইনের শাসন দেশে আছে এবং কেউ বিচারের ঊর্ধ্বে নয়, সেই ব্যবস্থাই করা হয়েছে। পিপলস লিজিং ও ই-ভ্যালি নিয়ে হাইকোর্টের নতুন পরিচালনা পর্ষদ গঠন সহ নানা উদ্যোগও ছিল আলোচনায়। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাক রপ্তানি করে মালদ্বীপের বাজারে শক্ত অবস্থান তৈরি করছেন প্রবাসী বাংলাদেশিরা। শার্ট, প্যান্ট থেকে শুরু করে দেশের সব গার্মেন্টস পণ্যই মিলছে সেখানে। তবে রপ্তানি খরচ বেশি হওয়ায় ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রতিদিন সন্ধ্যা হলেই মালদ্বীপের অন্যতম শহর হুলহু মালেতে বসে এই ভ্রাম্যমাণ মার্কেট। এখানকার বেশিরভাগ দোকানেই প্রবাসী বাংলাদেশি, যারা দেশ থেকে পণ্য আমদানি করে এখানে বিক্রি করছেন। এই দোকানের সবগুলো পণ্যই মেড ইন বাংলাদেশ, আর এখানে কাজ করছেন বাংলাদেশিরাই। এই মার্কেটে যতগুলো দোকান রয়েছে তার সবগুলোতেই প্রায় বেশিরভাগই বাংলাদেশি। তাই পার্থক্য করার উপায় নেই এটি গুলিস্তান না মালদ্বীপ। আমদানি নির্ভর মালদ্বীপে শার্ট, প্যান্ট, টি শার্ট সহ সব ধরনের গার্মেন্টস পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তবে রপ্তানি জটিলতায় বাজার ধরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রোডাক্ট সব বাংলাদেশ থেকে আনতেছি। আমার বস মালিক, আমি হলো মানে ইম্পোর্টার করে আমি বসের নামে আনি। এয়ার ফ্লাইট বর্তমানে ভাড়া বেশি, এটা যদি ডিসকাস করে আমাদেরকে একটু কম প্রাইসে দেয় তাহলে আমরা আনতে সুবিধা হবে, বিক্রি করতে সুবিধা হবে। রপ্তানি কারকরা বলছেন ভৌগোলিক কারণেই মালদ্বীপের বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত ও শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো জাহাজ চালু করা গেলে বড় হবে মালদ্বীপের বাজার। আমাদের পণ্যের দাম অনেক কম, কিন্তু ভাড়ার কারণে আমাদের দামটা অনেক বেশি পড়ে যায়। সরাসরি বাংলাদেশ থেকে অন্তত জাহাজের ব্যবস্থা, অথবা সরাসরি না হোক অন্ততপক্ষে সেটা যদি ইন্ডিয়া অথবা শ্রীলঙ্কা হয়েও আসে, তারপরে কিন্তু আমাদের ভাড়াটা অনেক কমে যাবে। যে কোনো দেশের কোনো নাগরিক এখানে নিজ নামে কোনো ব্যবসা করতে পারেন না। মালদ্বীপের কোনো একজন কারোর সাথে তার হয় পার্টনারশিপে যেতে হয়। পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা এই
পরিমাণটা যদি আমদানির পরিমাণটা যদি বাড়াতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকেই জাহাজ চালু করার চেষ্টা করতে হবে। বর্তমানে মালদ্বীপে 5 লাখ মানুষ বাস করেন, যার মধ্যে 1 লাখ প্রবাসী বাংলাদেশি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালদ্বীপ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা দেখবেন, বছর জুড়ে প্রতারণা সহ নানা অভিযোগে কাঠগড়ায় ডজন খানেক ই-কমার্স প্রতিষ্ঠান, বঞ্চিত লাখো গ্রাহক। পুরুষ আত্মীয় ছাড়া দূরের গন্তব্যে যেতে পারবে না আফগান নারীরা, তালেবানের নতুন নির্দেশ। টানা 5 মাস ধরে দেশে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম বাড়ার ফলে নভেম্বরে এই হার দাঁড়িয়েছে প্রায় 6%। পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে 0.2 ভিত্তিতে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে 5.98%। অর্থাৎ 2020 সালের নভেম্বরে পণ্য বা সেবার জন্য 100 টাকা খরচ হলে এই বছরের নভেম্বরে একই পণ্য বা সেবা কিনতে লাগবে 105 টাকা 98 পয়সা। অক্টোবরের এই হার ছিল 5.7 ভাগ। বিবিএস বলছে, অক্টোবরের চেয়ে নভেম্বরে চাল, আটা, ময়দা, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, পেঁয়াজ, সবজি সহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম বেড়েছে। অন্যদিকে নভেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 6.2 ভাগ। এছাড়াও গ্রাম এবং শহরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও এখন ঊর্ধ্বমুখী। বছর জুড়ে আলোচনায় দেশের ই-কমার্স খাত, সঠিক সময়ে পণ্য বুঝিয়ে না দেয়া সহ নানা অভিযোগে বিচারের কাঠগড়ায় ই-ভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা সহ অন্তত 1 ডজন প্রতিষ্ঠান। এখনও পাওনা বুঝে না পেয়ে বিপাকে লাখো গ্রাহক। তবে নতুন বছরে এ খাতে স্থিতিশীলতা ফেরার আশ্বাস বাণিজ্য মন্ত্রণালয়ের। চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে। ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির ভেলকিবাজি শুরু 2018 সালের ডিসেম্বরে। চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফারে মাতিয়ে তোলে পুরো অনলাইন প্ল্যাটফর্ম। ই-ভ্যালির দেখানো পথে বাজারে আসতে শুরু করে ধামাকা, ই-অরেঞ্জ, এসপিসি, কিউকম, আলেশা মার্ট সহ অন্তত অর্ধশত প্রতিষ্ঠান। গ্রাহক প্রতারণার অভিযোগে চলতি বছরের 16 সেপ্টেম্বর র্যাবের হাতে গ্রেপ্তার হন ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন। এর আগে 3 সেপ্টেম্বর গ্রাহকের প্রায় 1000 কোটি টাকা নিয়ে পালিয়ে যায় আরেক প্রতিষ্ঠান ই-অরেঞ্জ। ভারতের মেঘালয়ে গ্রেপ্তার হন ই-অরেঞ্জ মাস্টারমাইন্ড সাবেক পুলিশ কর্মকর্তা সোহেল রানা। দেশে গ্রেপ্তার হন ই-অরেঞ্জের কথিত মালিক সহ 3 জন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে অন্তত 29টি মামলার তদন্ত করছে। এরই মধ্যে আটক করা হয়েছে অর্ধশত কর্মকর্তাকে। এখনও ব্যাংক হিসাব জব্দ আছে ধামাকা, রিং আইডি, এসপিসি সহ বেশ কিছু প্রতিষ্ঠানে। সিআইডি বলছে, বিদেশে আত্মগোপনে আছে ধামাকা, আনন্দবাজার সহ বেশ কিছু প্রতিষ্ঠানের মালিক। পণ্য বা টাকা কোনোটি না পেয়ে রাজপথে প্রায় বিক্ষোভ করতে দেখা গেছে ভুক্তভোগীদের। এ নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে। তবে নতুন বছরে পুরো ই-কমার্স ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফেরাতে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। যেগুলো মামলা আছে কেস বাই কেস, প্রতিটা কেসের ক্ষেত্রে আমরা কোর্ট থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে যারা মামলা করেছে তারাও, প্লাস বাণিজ্য মন্ত্রণালয় এখানে কাজ করবে, আমাদের প্যানেল লয়ার, তাদের মাধ্যমে যদি আমরা একটা কোর্ট থেকে ভার্ডিক্ট নিতে পারি, সেই টাকাগুলো মামলার মধ্যে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই টাকাগুলো ছাড় করা যাবে পর্যায়ক্রমে। আমরা নেক্সট মান্থে আমরা এই ইউবিআইডিটা আমরা ফর্মালি লঞ্চ করব। ই-কমার্স খাতে নতুন নীতিমালা হলেও এখনও এসক্রো সিস্টেমে গ্রাহকের আটকা পড়ে আছে কয়েকশো কোটি টাকা। নতুন বছরে গ্রাহকের পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে আবারও সুদিন ফিরবে এই খাতে, এমনটাই প্রত্যাশা গ্রাহকদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিমার দাবি পরিশোধে পিছিয়ে আছে বায়রা, গোল্ডেন, ডায়মন্ড, সানলাইফ ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। বারবার দ্বারস্থ হয়েও টাকা ফেরত পাচ্ছে না এসব প্রতিষ্ঠানের অনেক গ্রাহক। তাদের কাছে গ্রাহকের পাওনা 194 কোটি টাকা। দাবি পরিশোধে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রাজশাহীর বাসিন্দা নীলুফা 17 বছর আগে মেয়ের নামে একটি জীবন বীমা করেন। 5 বছর আগে বীমার মেয়াদ শেষ হলেও এখনও টাকা হাতে পাননি। বহুবার বীমা প্রতিষ্ঠানে গেলেও মিলছে কেবল আশ্বাস।
একই জেলার রেহানাও দিনের পর দিন ঘুরছেন বিমার টাকা পেতে। আজ না কালকে বলে বিভিন্ন ধরনের মানে ওরা অজুহাত দেখায়। 5 বছর ধরে খালি ঘুরাচ্ছে, মেয়া দিয়ে হয়েছে অফিস কোন দিক পালিয়ে গেছিল, আবার সে খুঁজে খুঁজে বাহির করলাম। বিমা প্রতিষ্ঠানগুলো গ্রাহকের প্রিমিয়ামের মেয়াদ শেষে সঠিক সময়ে দাবি পরিশোধ করে না এমন অভিযোগ অনেক দিনের। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান 50% বেশি দাবি পরিশোধ করলেও পিছিয়ে আছে কয়েকটি প্রতিষ্ঠান। বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্য অনুসারে বছরের দ্বিতীয় প্রান্তিকে সান লাইফ ইন্স্যুরেন্স দাবি পরিশোধ করেছে 6.87%, গোল্ডেন লাইফ 5.47%, বায়রা 1%, ডায়মন্ড 1%-এর বেশি, পদ্মা 18.78% এবং সানফ্লাওয়ার পরিশোধ করেছে 20%-এর বেশি দাবি। পর্যাপ্ত দাবি যা আসতেছে হয়তো অল্প একটু সময় নিচ্ছে, কিন্তু সময় পরিশোধ করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন যথাসময়ে দাবি পরিশোধ না হলে বিমায় আস্থা হারাবেন গ্রাহকরা। গ্রাহক হয়রানি কমাতে নিয়ন্ত্রক সংস্থাকে কঠোর হওয়ার পরামর্শ তাদের। ইন্স্যুরেন্স করে 2-3টা প্রিমিয়াম দেওয়ার পর আর করে না, বিমা ল্যাপস হয়, এটা কিন্তু তাদের বড় ইনকাম। অর্থাৎ এখন ইডরার এগুলো ফলো আপ করা যাতে প্রিমিয়ামগুলো দেয়। কাজের অদক্ষতার কারণে দাবি পূরণে দেরি হয় অনেক প্রতিষ্ঠানের। তবে যারা দাবি পূরণে গ্রাহক হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইডিআরএ। আমাদের নির্ধারণ করে দেওয়া আছে 20% সে ম্যানেজমেন্ট কস্ট করতে পারবে। এটা যদি 20%-এর মধ্যে সীমিত থাকে তাহলে কিন্তু মনে করেন যে ওই পলিসি হোল্ডারদের যে ক্লেমটা সেটা কেমন মেয়াদ হয়ে যায়। প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনতে পরিচালনা পর্ষদের সভায় অবজারভার রাখার পরিকল্পনার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফ্রান্সে প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্ত ছাড়িয়েছে 1 লাখ। মহামারী শুরুর পর শনিবার দেশটিতে দৈনিক শনাক্তের এই রেকর্ড হয়। সেখানকার করোনার পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সাথে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় প্রাণহানি ছাড়িয়েছে 1,22,000। এ পর্যন্ত আক্রান্ত 91,16,000-এর বেশি। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 3,022 জন। নতুন শনাক্ত 3,81,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 968 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, আর 24 ঘন্টায় সর্বোচ্চ 96,384 জন শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে নতুন করে বিধিনিষেধ জারি করেছে যুক্তরাজ্য সরকার। জলবায়ু পরিবর্তনের কারণে এবছর হওয়া নানা প্রাকৃতিক দুর্যোগে কয়েক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। দাতব্য সংস্থা ক্রিশ্চিয়ান এইডের নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এবছর 10টি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের তালিকা করেছে সংস্থাটি। এসব দুর্যোগের প্রতিটির ক্ষেত্রেই অন্তত $150 কোটি ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি আগস্টে যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন আইডার কারণে। আর্থিকভাবে এটি সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ ছিল বলে জানিয়েছে ক্রিশ্চিয়ান এইড। এছাড়া জুলাইয়ে ইউরোপে বন্যার কারণে ব্যাপক আর্থিক ক্ষতি হয়। বন্যা ও ঝড়ের কারণে অনেক দরিদ্র অঞ্চলে বহু মানুষ বাস্তুচ্যুত এবং মারাত্মক দুর্ভোগে পড়ে। আফগানিস্তানে নারীদের দূরবর্তী কোনো গন্তব্যে যেতে হলে পুরুষ আত্মীয় সাথে থাকা বাধ্যতামূলক করেছে তালেবান। রবিবার এই নির্দেশনা জারি করে তালেবান কর্তৃপক্ষ। একই সাথে জানানো হয় মাথায় স্কার্ফ না থাকলে নারীদের কোনো পরিবহনে চড়তে দেয়া হবে না। নতুন নির্দেশনায় বলা হয়েছে 72 কিলোমিটারের বেশি দূরত্বে যেতে হলে নারীদের সাথে অবশ্যই তাদের পুরুষ নিকটাত্মীয় থাকতে হবে। একই সাথে যানবাহনে গান না বাজানোর নির্দেশ দিয়েছে তালেবান। এর আগে তালেবান টেলিভিশন নাটকে নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করে। এছাড়া টেলিভিশনে নারী সাংবাদিকদের হিজাব পরার নির্দেশনাও দেয়া হয়। তালেবানের নতুন এসব নির্দেশনার তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। লিবিয়ার পশ্চিম উপকূলে মিলল নৌকাডুবিতে নিহত 27 অভিবাসন প্রত্যাশীর মরদেহ। তাদের মধ্যে এক শিশু ও 2 নারী রয়েছে। ত্রিপলি থেকে প্রায় 90 কিলোমিটার দূরে আলুসের সমুদ্র সৈকতে 2টি জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 3 জনকে জীবিত উদ্ধার করেছে লিবিয়ান রেড ক্রিসেন্টের সদস্যরা। বিশ্ব অভিবাসী সংস্থা জানায় সম্প্রতি বেশ কটি নৌকাডুবির ঘটনায় শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুর্কিনা ফাসোতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত 41 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় রবিবার থেকে 2 দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। লারোম প্রদেশের প্রত্যন্ত এলাকায় হোমল্যান্ড ডিফেন্স ভলান্টিয়ার বাহিনী ভিডিপির সদস্যরা হামলার মুখে পড়েন। জঙ্গি দমনে বুর্কিনা ফাসোর সরকার ভিডিপিকে অর্থ
প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে আসছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। মাসখানেক আগে বুর্কিনা ফাসো নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলায় নিহত হন 53 জন। রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে চলছে বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। সরাসরি সাইনিংয়ে মাহমুদুল্লাহর পাশাপাশি ঢাকা দলে নিয়েছে মাশরাফি ও তামিমকে। এছাড়া কুমিল্লায় লিটন, খুলনায় সৌম্য, সিলেটে মোসাদ্দেক সৈকত এবং চট্টগ্রাম নিয়েছে আফিফকে। ক্যারিবীয় পেসার ওবেদ ম্যাকয় ও আলজারি জোসেফকে দলে ভিড়িয়েছে বরিশাল। বিদেশি কোটায় খুলনা দুই অলরাউন্ডার সেকিউগে প্রসন্ন ও সিকান্দার রাজাকে নিয়েছে। সিলেটও অলরাউন্ডারে গুরুত্ব দিয়েছে, দলে টেনেছে রবি বোপারা ও অ্যাঞ্জেলো পেরেরাকে। চট্টগ্রামে চাদবইক ওয়ালটন ও রায়াদ এমরিট, কুশল মেন্ডিস ও ওশান থমাস খেলবে কুমিল্লায়। ড্রাফট থেকে 2 আফগান ক্রিকেটার টেনেছে ঢাকা। মোহাম্মদ শেহজাদের সঙ্গে আছে পেসার ফজল হক ফারুকি। দেশ ও বিদেশের 600-র বেশি ক্রিকেটার নাম লিখিয়েছে এবারের বিপিএল ড্রাফটে। সহকর্মী মাঝারুল ইসলাম এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে ড্রাফটের সর্বশেষ খবরাখবর নিয়ে যুক্ত হচ্ছেন। মাঝারুল, একটু যদি দলগুলোর তুলনা করি তাহলে কি দাঁড়ায়, কোন দল আসলে কোন হেভিওয়েটদেরকে টানতে পেরেছে একটু জানাবেন তুলনার জায়গাটি। আপনি বলছিলেন নামগুলো, দেখুন বিপিএলে কিন্তু আপনাদের ঘরোয়া যে তারকারা থাকেন বা ঘরোয়া ক্রিকেটাররা রয়েছেন তারা ভালো করলেই কিন্তু সেই দলটা ভালো করে। সেই ক্ষেত্রে আপনি বলতেই পারেন ঢাকার কথা, বিসিবি ফ্র্যাঞ্চাইজি নিয়েছে এবং সেখানে 3 জন তারকা রয়েছেন এবং তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে এই কন্ডিশনটা কেমন হয় এবং এই উইকেটগুলোতে কেমন ব্যাট করতে হয় বা বল করতে হয়, সেদিক দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে। এবং আপনি যে ভিক্টোরিয়ানকে দেখেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ভালো দল করেছে, তারা আগের প্লেয়ারদের উপর ভরসা রেখেছে এবং তারাও কিন্তু চাইছে যে একটা তারুণের দল করতে। এছাড়া আপনি যে নামগুলো বলছিলেন সেখানে আপনি যদি দেখেন যে বরিশাল কথা আপনি বলছিলেন, সেখানে কিন্তু বড় একটা নাম সাইনিং হয়েছে যেটা এখনো ঘোষণা করা হয়নি, সেটা হয়তো কিছু ঘোষণা করা হয়েছে, সেটা ক্রিস গেইলকে নিয়েছে তারা। যদিও রাসেলের কথা বলা হচ্ছিল যে রাসেল হয়তো বা বরিশাল খেলে বরিশালে, কিন্তু সেটা গত রাতে শেষ মুহূর্তে না করে দিয়েছেন রাসেল। সেখানে ক্রিস গেইলকে তারা দলে নিয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই বরিশাল দিয়ে একটা আলাদা নজর থাকবে, কারণ ক্রিস গেইল সবসময় টি-20 ক্রিকেটের একটা বড় নাম। সেই দিক থেকে বিবেচনা করে অবশ্যই তার নাম বা তার যেই ক্রিকেট ক্যারিয়ার রয়েছে সেটা অবশ্যই বিপিএলকে আরও বেশি আলোকিত করবে। সবকিছু মিলিয়ে বলতেই হচ্ছে যে এখানে যে নামগুলো আপনি দেখছেন হয়তো খুব বেশি ডিফারেন্স নয়, তারপরে বলতে হচ্ছে যারা ঘরোয়া ক্রিকেটার সাইন বেশি ভালো করেছে তারাই এই আসরে ভালো করবে এবং তারা কিন্তু এগিয়ে থাকবে। যদিও এখনো একটু বাকি আছে, আরও হয়তো 2টা রাউন্ড হবে এখানে অকশন বা ড্রাফটে, তারপরে কে কেমন করলো বা তাদের মনোভাবটা কি, তারা কিভাবে জানতে চাইবো। বিপিএল এর প্রতিটা আসর থেকে দেখা যায় টাকা পয়সার লেনদেন নিয়ে এক ধরনের অভিযোগ প্রায় আসরেই দেখা যায়। এবার তার আগে এবারের আসরের জন্য সেরকম কিছু না হয়, কতটা কি কড়াকড়ি করতে যাচ্ছে বা কি অবস্থা? দেখুন, এটা হয়তো বা আপনি রিসেন্ট দেখবেন না, গত 2টা মৌসুমও কিন্তু ভালোভাবেই আয়োজন করেছে বিসিবি এবং 18-19 সাল পর্যন্ত হয়েছে। করোনার কারণে 2টো মৌসুম হয়নি। এটা মাঝখানে তার মধ্যে একটা টি-20 কাপ আয়োজন করা হয়েছে, সেখানে বিসিবি দায়িত্ব নেই। আপনি দেখেন গত রাতেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে বিসিবি একটা দল নিচ্ছে, কারণ হচ্ছে সেখানে একটা গ্রুপ ছিল ফ্র্যাঞ্চাইজি হিসেবে, তারা সেই গ্যারান্টি দিতে পারেনি, যারা হয়তো বা প্লেয়ারদের যে গ্যারান্টি দিতে হয়, টাকা দিতে হয়, সেটা পারবে না। বিসিবি এখন অনেকটাই ট্রান্সপারেন্ট এবং তারা চায় সবসময় যেন প্লেয়ারদের টাকাটা খুব ভালোভাবেই পরিশোধ করা হয় এবং সেই জন্যই কিন্তু ড্রাফটের আগের দিনেই কিন্তু বাদ দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে আমি বলবো যে গত 2 আসরে অবশ্যই টাকা পয়সা যেমন ঝামেলা হয়নি, এবারও হবে না, সেদিকে বিসিবি অবশ্যই সজাগ রয়েছে এবং আমার কাছে মনে হয় যেভাবে শুরু হলো তাতে কোনোভাবেই এবারও অর্থনৈতিক কোনো ঝামেলা হবে না। ধন্যবাদ। বিপিএল এর প্লেয়ার ড্রাফটের সর্বশেষ খবরাখবর জানছিলাম। কাল থেকে নিউজিল্যান্ডে 2 দিনের অনুশীলন ম্যাচ। বাংলাদেশের প্রথম সূচিতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও করোনা সংকটে এখন একটি ম্যাচ খেলেই নিতে হবে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। গত 1 সপ্তাহের অনুশীলনে বেশ আশাবাদী নির্বাচক আব্দুর রাজ্জাক, বিশেষ করে তরুণদের দিকে তাকিয়ে তিনি। অনুশীলন তো অনেক হলো, এবার প্র্যাকটিস ম্যাচের চ্যালেঞ্জ টাইগারদের সামনে। মাউন্ট মঙ্গানুয়ের টেস্ট ভেন্যুর পাশের আরেকটি মাঠে হবে 2 দিনের প্রস্তুতি ম্যাচ। 28-29 ম্যাচ প্র্যাকটিসের পরের 2 দিন চূড়ান্ত অনুশীলন, আর নতুন বছরের প্রথম দিনেই ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সাদা পোশাকের চ্যালেঞ্জ। ফার্স্ট 2 দিনের ম্যাচ যেটা আগামীকাল থেকে শুরু হবে, আশা করা যাচ্ছে যে বেশ ভালোই হবে এবং সবথেকে বড় ব্যাপার যে এখানে এই পাশেই মাঠে খেলা, তো আমাদের ওই অ্যাটমসফিয়ারটা পরিচিত হবে এবং ছেলেরা বেশ পজিটিভ আছে, ওরা ভালো করার জন্য ইগারলি ওয়েট করতেছে। অনুশীলনে এখন নেট সেশনেই বেশি গুরুত্ব।
সব ব্যাটারি নিউজিল্যান্ডের পেস বাউন্সের পাশাপাশি বাড়তি বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে ইতিবাচক থাকছেন। কোয়ারেন্টাইনের পরে যে প্র্যাকটিস সেশনগুলো হয়েছে আসলে বেশ ভালো, দেখে সবাইকে বেশ পজিটিভ মনে হচ্ছে এবং সবাই খুব সুন্দরভাবে কোপ আপ করার চেষ্টা করছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি রিকভার করে ফেলছে সবাই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত করোনা কাটিয়ে সময়ের আগেই দলের সঙ্গে যোগ দেন একদিন আগে। অনুশীলনে তিনি প্রচণ্ড মনোযোগী। নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত কোনো ধরনের সাফল্য নেই বাংলাদেশের। ভালো কিছুর জন্য ব্যক্তি নয়, দল হিসেবেই পারফর্ম করতে হবে টাইগারদের। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে আজ ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের। প্রতিপক্ষ উজবেকিস্তান। ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। নেপাল ও মালদ্বীপের বিপক্ষে দাপুটে জয় ছিল বাংলাদেশের। 2 দলকেই 3-0 ছেটে হারায় স্বাগতিকরা। শ্রীলঙ্কাকে হারালেই নিশ্চিত হতো ফাইনাল। হর্ষিত জাবিররা দারুণ শুরু এনে দিলেও শেষ পর্যন্ত জয় পায়নি। লঙ্কানদের বিপক্ষে সার্ভ অ্যাটাক ঠিকঠাক রেখে 25 থেকে 17 পয়েন্টে প্রথম সেট জিতে বাংলাদেশ। তবে জমজমাট লড়াই করেও হেরে যায় পরের 2 সেট। উজবেকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ফাইনালে উঠতে প্রত্যয়ী হর্ষিতের দল। আর এই সাথে শেষ করছি এখনকার বিরতিহীন সংবাদ দুপুরের সবাই। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।